নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আসুন ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে কিছু পর্যালোচনা করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী মিস্টার তারেক জিয়া ভারত সফরে আসার জন্য কিছু শর্ত আরোপ করেছেন, যা ভারতের পক্ষে মানা সম্ভব নয়। প্রথম শর্ত হলো শেখ হাসিনা সহ পলাতক সমস্ত আওয়ামী লীগ কর্মীদের যারা ভারতে আশ্রয় নিয়ে আছেন তাদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো হাদি হত্যাকারী সমস্ত অপরাধীদের যারা ভারতের জেলখানায় আছেন তাদেরকে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের সর্বদলীয় সিদ্ধান্ত, এটা ভাঙা কখনো সম্ভব নয়। মিস্টার তারেক জিয়ার চীন সফরে কোনো শর্ত ছিল বলে জানা যায়নি। আন্তর্জাতিক ভূ রাজনীতির সুযোগ নিচ্ছেন মিস্টার তারেক জিয়া। পিছন থেকে কলকাঠি নাড়ছে ভারত বিরোধী কোনো শক্তি। শেখ হাসিনার দিল্লিতে আন্তর্জাতিক সাংবাদিক সম্মেলন বাংলাদেশ ভালোভাবে নেয়নি। বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ করেছে। ফলস্বরূপ ভারতের পাঠানো চাল বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে। এক্ষেত্রে ভারত সরকারের কিছু করার ছিল না। ভারতের মিডিয়া স্বাধীন, অন্ততপক্ষে বাংলাদেশ পাকিস্তানের মতো সরকার নিয়ন্ত্রিত নয়। ফলে বাংলাদেশ ভারতকে বয়কট করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে ভারতের চাল তুরস্কের মাধ্যমে বাংলাদেশে যেত। এতে তুরস্ক ও আমেরিকার কোম্পানিগুলো লাভবান হয়েছে। ভারতের দুর্বলতার মূল কারণ হচ্ছে চিকেন নেক ও বঙ্গোপসাগর। চিকেন নেকের দুই বিপরীত পার্শ্বে একদিকে মহাশক্তিধর চীন, অন্যদিকে বাংলাদেশ। বাংলাদেশ ভেবেই নিয়েছে চিকেন নেকের জুজু দেখিয়ে ভারতকে চাপে রাখবে। এই রাজনীতি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমল থেকেই করে আসছে। ভারতের আরেকটি কৌশলগত দুর্বলতার স্থান হলো বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে বিভিন্ন বিদেশি শক্তির আনাগোনা বেড়েই চলছে। তাতে বাংলাদেশের কোনো আশঙ্কা নেই, ভারতের আশঙ্কা বাড়ছে। বাংলাদেশের আছেই বা কি যে আশঙ্কা করবে? যে দেশের জন্ম ভারত দিল সেই বাংলাদেশ এখন ভারতকে চোখ রাঙায়। বাংলাদেশ ভেবেছে ভারত বাংলাদেশকে খাদ্য, ডিজেল, বিদ্যুৎ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিতে বাধ্য। তাই বাংলাদেশ পৃথিবীর ভারত বিরোধী শক্তিগুলোর সঙ্গে হাত মিলিয়ে চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আওয়াজ উঠেছে বাংলাদেশ চিকেন নেক চেপে ধরবে, 3 দিনের ভিতর কলকাতা দখল করবে এবং 1 কোটি বাংলাদেশি মুসলিম জনতাকে সঙ্গে নিয়ে সমগ্র ভারত দখল করে ফেলবে। ভারত কোনো প্রতিক্রিয়া দেয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন তারাই নাকি বঙ্গোপসাগরে একমাত্র অধিপতি। তা না হলে ডক্টর তারেক জিয়া এত শক্তি পায় কোথা থেকে যে ভারতকে শর্ত আরোপ করে? মিস্টার তারেক জিয়া ভারতে এলে বা না এলে ভারতের এমন কি ক্ষতি হবে? শুধুমাত্র কিছু ব্যবসায়িক লোকসান হবে, এর বেশি কিছু নয়। ভারত যদি বাংলাদেশকে খাদ্য সামগ্রী, ডিজেল, বিদ্যুৎ ও অন্যান্য সামগ্রী, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ইত্যাদি রপ্তানি না করে তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ মহামারী দেখা দেবে।
এখনই বাংলাদেশে রাত্রি 8টার পর বিদ্যুৎ থাকছে না। বিদ্যুতের অভাবে স্কুল, কলেজ, কলকারখানা, যানবাহন বন্ধ হয়ে গেছে। মিস্টার তারেক জিয়ার সেদিকে লক্ষ্য নেই। ভারতের পাশে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ, তার শাসক রজ্জু সাহেব ভারতকে চোখ রাঙিয়েছিল। যে দেশের খাদ্য থেকে পর্যটক এবং পানীয় জল পর্যন্ত ভারত থেকে যায়। আসলে মুসলিম দেশগুলোর রাজনীতি এমন, শক্তের ভক্ত নরমের জং। পাকিস্তানকে এত শিক্ষা দেওয়ার পরেও পাকিস্তান বলে যে আমরা জিতে গেছি। পাকিস্তান এই ধরনের বক্তব্য দেওয়ার কারণও আছে। আমরা মাঠের যুদ্ধে জিততে পারি, কিন্তু কূটনীতির যুদ্ধে আমরা হেরে গেছি। মহাশক্তিধর চীন তার পাশের দেশ ভিয়েতনামের বান্দ্রামি সহ্য করেনি। চীন ভিয়েতনাম আক্রমণ করেছিল। তবে এখানেও একটা বিপদ আছে। কথায় বলে জুয়ারি ও মদারুদের টাকার অভাব হয় না। যুদ্ধ বাঁধলে বাংলাদেশেরও টাকার অভাব হবে না। অনেক দেশ বাংলাদেশকে উচ্চ মূল্যে ঋণ দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। সুতরাং ভারতকে ভেবেচিন্তে পা ফেলতে হবে, যাতে অযথা বিড়ম্বনার সৃষ্টি না হয়। বাংলাদেশ তার সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর ভারতকে বাদ দিয়ে চীনের হাতে তুলে দিয়েছে। এতেই বাংলাদেশের ইঙ্গিত পরিষ্কার। বাংলাদেশ পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে চাইছে। চীনও আগ্রহী হয়ে উঠেছে বঙ্গোপসাগরে নিজের আধিপত্য কায়েম করতে। এখানে সেয়ানে সেয়ানে মনস্তাত্ত্বিক লড়াই হচ্ছে। ভারত নিকোবর দ্বীপপুঞ্জে বিশাল সামরিক ঘাঁটি নির্মাণ করছে। এই নিকোবর দ্বীপপুঞ্জ থেকে চীন বিশ্ব বাণিজ্যের মূল প্রবেশপথ মালাক্কা প্রণালী খুব কাছে। চীনের বৈদেশিক বাণিজ্যের 60% এই মালাক্কা প্রণালী দিয়েই হয়। যদি কোনো কারণে মালাক্কা প্রণালী অবরুদ্ধ হয়, তবে চীনের অর্থনীতি ভেঙে পড়বে। ভারতের সামরিক স্ট্র্যাটেজি সেদিকেই যাচ্ছে। এই ভূ রাজনীতির হিসাব কষে বাংলাদেশের মিস্টার তারেক জিয়া ভারতকে বিভিন্ন শর্ত আরোপ করছে। বাংলাদেশ চীন থেকে বিদ্যুৎ নিয়ে আসুক, পাকিস্তান থেকে খাদ্য সামগ্রী, ডিজেল নিয়ে আসুক। বাংলাদেশের এক মন্ত্রী মন্তব্য করেছেন, পাকিস্তানের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা নাকি ভালো। তা বাংলাদেশের জনগণ পাকিস্তানে যাক না কেন? এত কষ্ট করে ভিসা করে ভারতে আসেন কেন? দেখা যায় গোপনে অনেক জামাত নেতা ও এনসিপি নেতারা ভারতে চিকিৎসার জন্য আসছে। এনসিপি নেতা সার্জিস আলমের পিতা চিকিৎসার জন্য গোপনে কলকাতায় এসেছিল এবং সেটা সংবাদপত্রে প্রকাশিত হয়ে পড়ে। স্বাধীনতার কাল থেকেই দেখা গেছে বাংলাদেশে ভারত বিরোধী একটা শক্তি বরাবরই সক্রিয় ছিল। 1938 সনে নির্বাচনে দেখা গেছে মুসলিম লীগ 38% ভোট পেয়ে অভিন্ন বাংলাদেশে একক বৃহত্তম দলে পরিণত হয়েছিল। এরাই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করেছে। ভারত বিরোধিতা বাংলাদেশের নতুন কিছু নয়।
শুধু তারেক জিয়াকে বলবো কেন, তার পিতামাতা প্রধানমন্ত্রী থাকাকালে উত্তর পূর্ব ভারতের জঙ্গিদের আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে। উত্তর পূর্ব ভারতের জঙ্গিদের কাছে পাঠাবার জন্য 10 ট্রাক অস্ত্র পাঠাবার চেষ্টা করেছিল, কিন্তু সেটা দুর্ভাগ্যক্রমে ধরা পড়ে যায়। একই উত্তরসূরি মিস্টার তারেক জিয়া। সুতরাং তারেক জিয়া সুযোগ পেলেই ভারতের ঘাড় মটকাবে, এতে সন্দেহের কিছু নেই। সুতরাং ভারতের উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই। ছোটোখাটো দু একটা দোষ পেলেই তারেক জিয়া ঠান্ডা হয়ে যাবে। মিস্টার তারেক জিয়াকে গুরুত্ব দেবার কোনো প্রয়োজন নেই। দেখতে হবে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে কোনো জঙ্গি অনুপ্রবেশ ঘটে কিনা এবং নাশকতা চালাতে পারে কিনা। দিল্লি ধারাবাহিক বোমা বিস্ফোরণের মূল কাণ্ডারি বাংলাদেশের জঙ্গিরা। মুসলিম দেশগুলো কিছু বুঝুক আর না বুঝুক, আন্তর্জাতিক ভূ রাজনীতি ও কূটনীতিটা খুব ভালোভাবেই বোঝে। এক্ষেত্রে ভারতের নীরব থাকাই বাঞ্ছনীয়। ভারতের উচিত বাংলাদেশে রপ্তানি, বিশেষত ডিজেল রপ্তানি কমিয়ে দেওয়া। আর ডিজেল ভারতে উৎপন্ন হয় না, উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করতে হয়। শত অসুবিধার সত্ত্বেও ভারত প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাকে ডিজেল দিতে হয়। এতে বাংলাদেশের জনগণ বুঝুক কত ধানে কত চাল। অবশ্য তারেক জিয়াদের কিছু হবে না, সমস্যায় পড়বে বাংলাদেশের সাধারণ জনগণ। বাঙ্গু মোমেনদের বোঝানোর দরকার আছে, যারা ভারত বিরোধিতা করে। বাংলাদেশের 1 কোটি জনগণ ভারতে এসে রোজগার করছে, আর 1 কোটি জনগণ সীমান্তে চোরাচালানের সঙ্গে যুক্ত। ভারত সরকারের উচিত এগুলো কঠোর হস্তে দমন করা। 1 কোটি বাংলাদেশিকে ভারত থেকে বের করে দিলে এবং সীমান্তে চোরাচালান কঠোর হস্তে দমন করলে এমনিতেই বাংলাদেশ ভারতের পায়ে এসে পড়বে। ভারতের সৌজন্যতাকে বাংলাদেশ দুর্বলতা ভাবছে। ফারাক্কার গঙ্গার জলবন্টন চুক্তি শেষ হচ্ছে 2026 সালের ডিসেম্বর মাসে। এই চুক্তি হয়েছিল 1996 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী দেবেদ গৌড়ার সঙ্গে। তাতে ভারতের স্বার্থকে ক্ষুণ্ণ করে বাংলাদেশকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। নতুন চুক্তির ক্ষেত্রে ভারত একটু ধীরে চলুক। ভারতের স্বার্থকে কখনোই জলাঞ্জলি দেওয়া যাবে না। দেখি মিস্টার তারেক জিয়ার দম। বিষয়টি তারেক জিয়া আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়ে চিৎকার করো, দেখি কি করতে পারে। সিন্ধুর জলবন্টন চুক্তি একতরফাভাবে ভারত রদ করে দিয়েছে, তাতে পাকিস্তান কি করতে পেরেছে? আবার চীন তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর বাঁধ দিয়ে ভারতকে বিপদে ফেলার চেষ্টা করছে। এতে বাংলাদেশ ও পাকিস্তানের সায়া আছে। ভারত চিৎকার পেরে কি করতে পারছে? ভারতের উপর মিস্টার তারেক জিয়া প্রেশার পলিটিক্স করতে চান, করুন। এক প্রশ্নের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা দিল্লির চোখে ভারতকে, বাংলাদেশকে দেখি। আবার আমেরিকাও যদি জানিয়ে দেয় যে মোদির চোখ দিয়ে বাংলাদেশ দেখি, তাহলে মিস্টার তারেক জিয়া যাবেন কোথায়?
মনে হয় পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। এদিকে পার্বত্য চট্টগ্রামের চাকমা নেতারা এক বিবৃতি দিয়ে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। এক্ষেত্রে তারা ভারতকে দুটি শর্ত দিয়েছে। এক, বাংলাদেশে ডিজেল রপ্তানি বন্ধ করতে হবে। দুই, বাংলাদেশে আদানির বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে হবে। এই ভূ রাজনৈতিক কৌশলের কাছে ঢাকা প্রমাদ গুনছে এবং ঢাকার রাজনীতি কেঁপে গেছে। ভারত এখন কি করবে সেটা ভারতের ব্যাপার। ভারত কি সামরিক পদক্ষেপের দিকে যাবে? তবে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে মিস্টার তারেক জিয়া ভারত সফরে এলে কোনো আন্তর্জাতিক চুক্তি হবে না এবং গঙ্গার জলবন্টন নিয়ে কোনো আলোচনা হবে না। একটা মজার ব্যাপার লক্ষ্য করছেন দর্শক, পাক অধিকৃত কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে, আবার পার্বত্য চট্টগ্রামের চাকমারা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে। বাংলাদেশের ইলিশ মাছ আমেরিকার মাধ্যমে ভারতে আসে, আবার ভারতের চাল তুরস্কের মাধ্যমে বাংলাদেশে যায়। এতে আমেরিকান ও বাংলাদেশের কোম্পানিগুলি লাভবান হচ্ছে। কেন বাংলাদেশের উপর বিদেশি শক্তির প্রভাব পড়বে না? বাংলাদেশ এই সুযোগ দিচ্ছে, তাই বিদেশি শক্তি সেখানে প্রভাব বিস্তার করছে। যারা নিজের ভালো বোঝে না তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত নয় কি? যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।